আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। দখলদার ইসরায়েলের ওপর আরও 2 দফা আঘাত এনেছে ইয়েমেনের হুথি আনসার আল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। শুক্রবার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল 2 দফা হামলা চালান তারা। এদিনে এক বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েলের হাইফা এলাকার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান পরিচালনা করে। হামলায় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়। বিবৃতিতে বলা হয়, কয়েক ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো চালানো এই হামলা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। এরপর বিপুল সংখ্যক বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হন। বিবৃতিতে ইয়েমেনি বাহিনী আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানায় তারা যেন নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করে জরুরি ভিত্তিতে গাজা উপত্যকায় আরোপিত অবরোধের অবসান ঘটানোর ব্যবস্থা গ্রহণ করেন। ইয়েমেনি বাহিনী জানায়, মার্কিন আগ্রাসন লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি জাহাজগুলোর ওপর তাদের আরোপ করা নিষেধাজ্ঞায় তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, গাজা যুদ্ধের অবসান এবং উপত্যকা থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং অভিযান চলতে থাকবে। শুক্রবার এর আগে ইয়াহিয়া সারি জানান, তারা হাইফা এলাকার কাছে রামাত ডেভিড বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত এনেছেন। তিনি জানান, আল্লাহর রহমতে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং শত্রুদের ইন্টারসেপ্টর সিস্টেমগুলো এটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনে মার্কিন বিমান হামলার কয়েক ঘণ্টা পর এই হামলাগুলো চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্রের তেল রপ্তানির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেন। সানার হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার শনিবার সকালে জানিয়েছে, সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল রপ্তানি নিষিদ্ধ করেছেন তারা। আগামী 17 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ইয়েমেন জুড়ে অব্যাহত মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কোঅর্ডিনেশন সেন্টার। তারা জানান, বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্য করে চালানো এসব হামলায় নারী, শিশুসহ ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। বিবৃতিতে সেন্টার সতর্ক করেছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী কোম্পানিগুলো ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনকারীদের তালিকায় যুক্ত হবে। এসব কোম্পানির মালিকানাধীন বা পরিচালিত জাহাজগুলোকে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, এডেন উপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগর সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক জলসীমা দিয়ে যাতায়াতে বাধা দেওয়া হবে। হুথি আনসার আল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল হুথি বলেছেন, তার দেশে ইসরায়েলের সমর্থনে মার্কিন বিমান হামলা চালানো হচ্ছে। এটি ইয়েমেনি জাতি এবং দখলদার সরকারের মধ্যে চূড়ান্ত যুদ্ধের অংশ। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইসরায়েলের গভীর কৌশলগত স্থাপনাগুলোর বিরুদ্ধে ইয়েমেনিদের হামলা অব্যাহত থাকবে। মার্কিন সামরিক বাহিনী কোনোভাবেই তাদের থামাতে পারবে না। আল হুথি বলেন, আমাদের নৌ অভিযানও অব্যাহত থাকবে এবং লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, এডেন উপসাগর ও আরব সাগরে ইসরায়েল সম্পৃক্ত জাহাজগুলোর চলাচল একেবারে অনুমোদিত হবে না। গাজা সংঘাতের বিষয়ে হুথি প্রধান বলেন, গাজায় ইসরায়েলি হামলায় এই সপ্তাহে প্রায় 1300 ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন 7000-এর বেশি ফিলিস্তিনি পরিবারকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এই ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ সংগ্রামের পক্ষে আমাদের অবস্থানে কোনো ধরনের হেরফের হবে না। গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য খাবার ও ত্রাণ সামগ্রী বহনকারী একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার রাত 12টার দিকে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টার আন্তর্জাতিক সমুদ্র সীমায় এ ঘটনা ঘটে। গাজায় টানা ইসরায়েলি অবরোধের জেরে খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অভাবে ধুঁকতে থাকা ফিলিস্তিনিদের জন্য এই ত্রাণ সংগ্রহ এবং পাঠানোর ব্যবস্থা করেছিল আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা দ্য ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন বা FFF। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, 2টি সশস্ত্র ড্রোন জাহাজের সামনের দিকে আঘাত হানে। এতে জাহাজে আগুন ধরে যায় এবং বড় গর্তের সৃষ্টি হয়। বিবৃতিতে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়ে FFF বলেছে, আমাদের জাহাজটি ছিল সম্পূর্ণ বেসামরিক ও নিরস্ত্র। গাজার অসহায় ফিলিস্তিনিদের জন্য খাবার ও ত্রাণ সামগ্রী ছিল সেখানে। মাল্টা সরকারের এক বিবৃতিতে বলা হয়, জাহাজের মূল ইঞ্জিন ও জেনারেটরে আঘাত লেগেছে। জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল, তবে মাল্টার নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় রাত 1:28 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জাহাজটিতে মোট 12 জন ক্রু এবং 4 জন বেসামরিক যাত্রী ছিলেন। তাদের সবাই অক্ষত আছেন।
মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হামাস এই ঘটনাকে জলদস্যুতা ও সংগঠিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ অভিহিত করে ইহুদিবাদ বর্বরতার বিরুদ্ধে বৃহত্তর লড়াইকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনের অন্য প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ বলেছে, ইসরায়েল নির্মমভাবে অনাহারকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলছে। এটি তার নিকৃষ্টতম উদাহরণ। লেবাননের হিজবুল্লাহ বলেছে, যুক্তরাষ্ট্রের পূর্ণ সহায়তায় ইসরায়েলের হত্যা ও অবরোধের নির্লজ্জ প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। কিছু আরব রাষ্ট্রের নীরবতায় বিস্ময় প্রকাশ করেছেন তারা। গাজার জন্য ত্রাণবাহী জাহাজে হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের মুজাহিদিন মুভমেন্ট, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন এবং পপুলার রেজিস্ট্যান্স কমিটি। হামাসের সিনিয়র কর্মকর্তা আব্দুর রহমান সাদিদ জানিয়েছেন, গত 17 এপ্রিল হামাস একটি বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ চুক্তির নিমিত্তে স্পষ্ট ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি উপস্থাপন করলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। সাদিদ শুক্রবার এক সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করেন, প্রস্তাবিত চুক্তিতে গাজার বিরুদ্ধে আগ্রাসনের স্থায়ী অবসান, উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণাঙ্গ প্রত্যাহার, অবরোধ তুলে নেওয়া, মানবিক সহায়তার অবাধ প্রবেশ ও গাজার পুনর্গঠন অন্তর্ভুক্ত ছিল। তিনি জানান, প্রস্তাবে একটি বিস্তৃত বন্দি বিনিময় চুক্তিও অন্তর্ভুক্ত ছিল, যার ফলে সব ইসরায়েলি বন্দির একসঙ্গে মুক্তি এবং এর বিনিময়ে সম্মত সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তির কথা। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোর সম্মতি সাপেক্ষে 5 বছর স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা পরিচালনার জন্য একটি স্বাধীন কমিটি গঠনের কথাও ছিল। সাদিদ বলেন, তাদের প্রস্তাব ছিল এই প্রশাসনিক কমিটি নিরপেক্ষ টেকনোক্রেটদের সমন্বয়ে গঠিত হবে, যাদের পূর্ণ কর্তৃত্ব ও দায়িত্ব দেওয়া হবে। তারা সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থেকে কার্যক্রম পরিচালনা করবেন এবং নিরাপত্তা ও অন্যান্য পরিষেবা প্রদান করবেন। সাদিদ উল্লেখ করেন, কিন্তু ইসরায়েলি সরকার সমন্বিত চুক্তির খণ্ডিত বাস্তবায়নের উপর জোর দেয়। দখলদাররা যুদ্ধ সমাপ্তির প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানায়। হত্যা, অনাহার ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়াকে তারা অগ্রাধিকার দেয়। এমনকি নিজেদের বন্দী মুক্তিতেও তাদের আগ্রহ ছিল না। গত 1 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে ইসরায়েলে। দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরবর্তী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। ভয়াবহ আগুনে প্রায় 5,000 একর বা 20 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রাণহানি না হলেও প্রাকৃতিক পরিবেশ ও বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। খবরে বলা হয়, বুধবার জেরুজালেম উপকণ্ঠে এশতাওল বনে বিশাল আকারের দাবানলের সূত্রপাত হয়। গরম ও শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। জেরুজালেমের আকাশ ধোঁয়ায় ঢেকে যায়, পাইন বনাঞ্চল জ্বলতে থাকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়। এটিকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা। ইসরায়েলের বন ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দাবানলের দ্রুত বিস্তারের কারণ এই শীত মৌসুমে বৃষ্টিপাত খুব কম হয়েছে এবং আবহাওয়া অত্যন্ত গরম ও শুষ্ক ছিল। তাছাড়া অত্যন্ত শক্তিশালী বাতাসের কারণে আগুনের দিক পরিবর্তন হতে থাকে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দাবানলে বনভূমির সঙ্গে বিশাল কৃষিজমিও পুড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের শতাধিক ইউনিট এবং বহু বিমান ব্যবহার করা হয়। এর আগে 2010 সালে ইসরায়েলের উত্তরে মাউন্ট কার্মেলে এক ভয়াবহ দাবানল 4 দিন ধরে জ্বলতে থাকে। এতে 44 জনের প্রাণহানি ঘটে এবং 12,000 একর বনাঞ্চল পুড়ে যায়। অবরুদ্ধ গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘণ্টায় উপত্যকাটিতে দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন 43 জন, আহত হয়েছেন আরও 77। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। 2023 সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এরপর এ পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত 52,418 এবং আহতের সংখ্যা 1,18,091-তে পৌঁছেছে। এই হতাহতদের মধ্যে 56% নারী ও শিশু। গাজার মিডিয়া অফিসের আপডেট তথ্য বলছে, 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা 61,700-রও বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজার হাজার মানুষ আর বেঁচে নেই বলেই ধারণা করছেন তারা। সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি কোনো বাঁধ কিংবা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা আসিফ। সেখানে তিনি বলেন, শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লে আগ্রাসন হয় না, বহুভাবে আগ্রাসন চালানো যায়। যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেয়া বা
পানির প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন, কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে অনেক মানুষের। তাই সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি তারা বাঁধ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ শুরু করে, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই আমরা আঘাত করব এবং সেই স্থাপনা ধ্বংস করব। তিনি বলেন, তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর রাজ্যে পেহেলগাঁও জেলার বৈশরণ তৃণভূমিতে পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে। স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত 26 পর্যটককে গুলি করে হত্যা করে, আহত হন আরও বেশ কয়েকজন। নিহতরা সবাই পুরুষ। বস্তুত 22 এপ্রিলের হামলা ছিল 2019 সালের পুলওয়ামা হামলার পর জম্মু কাশ্মীরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে ইসলামাবাদ। এই ঘটনাকে ঘিরে বর্তমানে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভারতের গোয়েন্দা সংস্থা এর সাবেক প্রধান অমরজিৎ সিং শুক্রবার পহেলগাঁও হামলার জন্য ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করেছেন এবং ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনাকে গুরুত্বহীন বলে উল্লেখ করেছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে অমরজিৎ বলেন, পহেলগাঁও হামলার সময় ঘটনাস্থলে প্রায় কোনো নিরাপত্তা ব্যবস্থাই ছিল না, যা ভারতীয় সংস্থাগুলোর চরম ব্যর্থতার প্রমাণ। এদিকে ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে শুক্রবার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তানের সামরিক বাহিনী বিভিন্ন কোরের কমান্ডারদের সম্মেলনে সভাপতিত্ব করেন সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। সম্মেলনে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। একই সঙ্গে তারা স্পষ্ট করে বলেন, যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে কোনো চেষ্টার জবাব দেওয়া হবে এবং এই জবাব হবে কঠোর। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।